মুভির শুরুতেই আমরা একটা দারুণ শিপ দেখতে পাই, যেখানে বেশ কিছু মানুষ খুব আনন্দের সাথে সফর করছিল। কিন্তু এই শিপের ডেকে এমি নামের একটা ছোট্ট মেয়েকে আমরা খুব উদাস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। এমির মন খারাপের কারণ হলো আজ তার জন্মদিন, আর তার মনে হচ্ছিল তার বাবা বোধহয় তার জন্য কোনো গিফটই আনেনি। কিন্তু ঠিক তখনই তার বাবা জন সেখানে আসে আর ভালোবেসে নিজের মেয়েকে একটা ওয়াকিটকি গিফট করে। এই ছোট্ট গিফটটা পেয়ে এমির মুখে একগাল হাসি ফুটে ওঠে। ঠিক সেই সময় হঠাৎ করে শিপে থাকা লোকজন আনন্দে চিৎকার করে ওঠে। কারণটা হলো তারা দেখতে পায় পানির মধ্যে এক ঝাঁক ডলফিন লাফিয়ে লাফিয়ে খেলছে। ডলফিনগুলো ভীষণ স্পিডে তীরের দিকে সাঁতার কাটছিল। এই চমৎকার দৃশ্য দেখে শিপে সবাই একদম মন্ত্রমুগ্ধ হয়ে এনজয় করছিল। কিন্তু ভাইরে, এই মানুষগুলো খুনাক্ষরও জানতো না যে এই ডলফিনগুলো আসলে খেলছে না, বরং একটা ভয়ানক মনস্টারের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচাতে পাগলের মতো পালাচ্ছে। এদের পেছনে ধাও করছে এক ভয়ঙ্কর দানব। কিন্তু শিপের মানুষগুলো এসবের কিছুই টের পায়নি। তারা ডলফিন দেখে মজাতেই মেতে ছিল। তারা কল্পনা করতে পারেনি যে একটু পরেই তাদের সাথে এমন এক রোমহর্ষ ঘটনা ঘটতে যাচ্ছে যা তাদের জীবনকে নরক বানিয়ে দেবে। হঠাৎ করেই পানির নিচ থেকে সে বিশাল দানবটা এসে তাদের শিপের উপর ভয়াবহ অ্যাটাক করে বসে। চোখের পলকে শিপটা উল্টে যায় আর সবাই আছড়ে পড়ে পানির মধ্যে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, এত কিছুর পরও কেউ এই মনস্টারকে নিজের চোখে দেখতে পায়নি। কোনো মতে বাঁচার তাগিদে এই মানুষগুলো সাঁতার কেটে একটা শুনশান দ্বীপে এসে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে এই আইল্যান্ডে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। অর্থাৎ তারা চাইলেও বাইরের দুনিয়ার কারোর সাথে কন্ট্যাক্ট করে রেস্কিউ বা ব্যাকআপ চাইতে পারবে না। এদিকে আইল্যান্ডের আরেক পাশে আমরা জনকে দেখতে পাই, যে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। একজন লোক এসে তাকে ধাক্কা দিয়ে তোলে। হুশ ফিরতে জন পাগলের মতো তার মেয়ে এমিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। তখনই হঠাৎ তার হাতে ওয়াকিটকিতে এমির গলা শোনা যায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সিগন্যাল কেটে যায়। জন মরিয়া হয়ে তার মেয়েকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে এগুলো দেখতে পায় একটু দূরে আরও বেশ কয়েকজন মানুষ জড়ো হয়ে আছে, যারা শিপ উল্টে যাওয়ার পর কোনো মতে বেঁচে ফিরেছে। আর সে ভিড়ের মাঝে জন তার মেয়ে এমিকে দেখতে পায়। নিজের মেয়েকে জ্যান্ত দেখে জনের বুকে যেন প্রাণ ফিরে আসে। এবার জন যেমনই তার মেয়েকে রেস্কিউ করার জন্য দৌড়ে ওই দিকে যেতে নেবে, ঠিক তখনই একজন লোক জনকে আটকে ধরে আর কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে ইশারা করে ওই দিকটা দেখায়। ভাইরে, ওই দিকে তাকাতেই জনের যেন রক্ত হিম হয়ে যায়। সেখানে আর কিছুই নয়, বরং সে ভয়ঙ্কর সে দানবীয় সাপটা ফনা তুলে দাঁড়িয়েছিল, যে তাদের শিপটাকে উল্টে দিয়েছিল। এই দানবটাকে দেখে সবার চোখ তো আক্ষরিক অর্থে ছানা বড়া হয়ে যায়, কারণ সাপটা দেখতে এতটাই ভয়াবহ ছিল যে কারো পক্ষে স্থির থাকা সম্ভব ছিল না। সাপটার আশেপাশে যে মানুষগুলো ছিল তারা ভয় চিৎকার করতে করতে এদিক ওদিক পালাতে শুরু করে। কিন্তু ওই দানবীয় সাপটা এক মুহূর্ত দেরি না করে তাদের উপর অ্যাটাক করে বসে আর একটা একটা করে জ্যান্ত মানুষকে আস্ত গিলতে শুরু করে। যখন জন দেখতে পায় যে তার কলিজার টুকরো মেয়ে চরম বিপদে, তখন সে নিজের জীবনের মায়া ত্যাগ করে মেয়েকে বাঁচাতে দৌড়ে যেতে চায়। কিন্তু ওই লোকটা জনকে শক্ত করে ধরে রাখে, কারণ সে জানতো জন ওখানে গেলে মনস্টারটা তাকেও ছাড়বে না। জন পাগলের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আর চিৎকার করে বলে, আমাকে যেতে দাও, আমাকে আমার মেয়েকে বাঁচাতেই হবে। কিন্তু লোকটা ভারী গলায় বলে, অনেক দেরি হয়ে গেছে। আর ঠিক তখনই চোখের সামনে ওই মনস্টার সাপটা জনের মেয়ে এমিকে জ্যান্ত গিলে ফেলে। সাপটা এরপর আরও কয়েকজনকে আস্ত গিলে নিয়ে ধীরে ধীরে জঙ্গলের গহীনে হারিয়ে যায়। নিজের মেয়েকে এভাবে হারাতে দেখে জন কান্নায় মুচড়ে পড়ে। তার কলিজার টুকরোকে চোখের সামনে একটা মনস্টার গিলে খেলো, অথচ সে কিছুই করতে পারলো না। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা মিরাক্কেল ঘটে। জনের ওয়াকিটকিতে আবারও তার মেয়ের গলা ভেসে আসে। এটা শুনে জনের বুঝতে আর বাকি থাকে না যে তার মেয়ে এখনো মারা যায়নি, সে ওই দানবের পেটের ভেতর এখনো জ্যান্ত আছে। তাই জন সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে ওই সাপের পিছু নেবে। এবার গল্পের মূল অংশে আসা যাক। জন যখন জঙ্গলের ভেতরে যাওয়ার প্রস্তুতি নেয়, তখন জ্যাক নামের এক সাহসী লোক জনের সাথে সেই রেস্কিউ মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তাদের সাথে আরও কয়েকজন সঙ্গীও যোগ দেয়, কিন্তু বেঁচে যাওয়া বাকি মানুষগুলো তাদের জঙ্গলে যেতে বারবার মানা করতে থাকে। তারা ওয়ার্নিং দেয়, এই জঙ্গল খুব ভয়ঙ্কর, ভেতরে গেলে তোমরা সবাই মারা পড়বে। কিন্তু জন আর জ্যাক কারো কথা না শুনে সোজা জঙ্গলের ভেতর পা বাড়ায়। জঙ্গলের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো জনকে বোকাই ভাবছিল, কারণ তাদের মতে এই জঙ্গলে যাওয়া মানে সেফ মৃত্যুকে দাওয়াত দেওয়া। কিন্তু তারা কি জানতো যে জঙ্গলের বাইরেও তারা মোটেও সেফ ছিল না? ঠিক তখনই একটা অদ্ভুত আর ভয়ানক জিনিস তাদের দলের একজনকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভেতর নিয়ে যায়। এই বিভৎস দৃশ্য থেকে বাকির আতঙ্কে সেখান থেকে দৌড়ে পালায়। কিন্তু সেই লোকটা যে এতক্ষণে সবাইকে জঙ্গলে যেতে মানা করেছিল, সে টেরই পায়নি যে সবাই কেন পালাচ্ছে। যেমনই সে ঘাড় ঘুরিয়ে জঙ্গলের দিকে তাকায়, অমনি জঙ্গল থেকে একটা বিশাল লাল রঙের জিপ ছিটকে এসে তাকে পেঁচিয়ে ধরে এবং চোখের পলকে জঙ্গলের ভেতর টেনে নিয়ে যায়। এদিকে আমরা ওই দানবীয় মনস্টার সাপকে দেখতে পাই। সে জঙ্গলে ঠিক মাঝখানে তার নিজের আস্তানায় ফিরে আসে
সেখানে এসে সে তার পেটে থাকা আস্ত মানুষগুলোকে উগরে একটা বিশাল গর্তের মধ্যে ফেলে দেয়। মানুষগুলোকে ফেলার পর সে আরও শিকার জোগাড় করার জন্য আবার জঙ্গলে বেরিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে এটা আসলে একটা ফিমেল বা মা সাপ, আর এই গর্তের ভেতর তার অনেকগুলো ডিম রাখা আছে। মূলত তার অনাগত বাচ্চাদের জন্যই সে এই খাবারগুলো সংগ্রহ করছিল। সাপটা চলে যাওয়ার পর গর্তের ভেতরে আমরা দেখি যে সাপটা যাদের গিলেছিল তাদের মধ্যে অনেকে এখনো বেঁচে আছে, যার মধ্যে জনের মেয়ে এমিও আছে। এই দলের মধ্যে থাকা শিপের ক্যাপ্টেন গর্ত থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু গর্তে ঠিক মাঝখানে গিয়ে সে বুঝতে পারে যে এখান থেকে বের হওয়া একদম ইম্পসিবল। কারণ এক তো গর্তটা খুব গভীর, আর দ্বিতীয়ত এটা জঙ্গলের একেবারে মাঝখানে, তাই কেউ তাদের সাহায্য করতে আসবে না। ঠিক তখনই তাদের নজর পড়ে মনস্টার সাপের ওই বিশাল ডিমগুলোর উপর। ক্যাপ্টেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে ডিমগুলোর উপর হাত রাখতেই যাবে, ঠিক তখনই এমি তাকে চিৎকার করে মানা করে দেয়। এমি বলে এই ডিমগুলো যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে, আর ভেতর থেকে সাপের বাচ্চা বের হতে পারে, আর ডিম ফুটে সাপের বাচ্চা বের হলে তাদের সবার মৃত্যু একদম কনফার্ম। এই কথা শুনে সবাই তো ভয়ে জড়সড় হয়ে যায়, কিন্তু ইয়ং নামের এক স্বার্থপর বিজনেসম্যান সবাইকে বোঝানোর চেষ্টা করে, আরে ভাই এই ডিমগুলো তো এখনো তাজা, এর ভেতরে এখনো বাচ্চা তৈরি হয়নি, আমরা যদি এখনই ডিমগুলো ভেঙে ফেলি তাহলে বাচ্চাগুলো জন্মানোর আগেই মারা যাবে আর আমরা বেঁচে যাব। এই অদ্ভুত যুক্তি দিয়ে সে একটা বড় পাথর তুলে নিয়ে সজোরে একটা ডিম ভেঙে ফেলে। আর ভাইরে, ডিমটা ভাঙার সাথে সাথেই ভেতর থেকে একটা জীবন্ত সাপের বাচ্চা বেরিয়ে আসে। এটা দেখে সবার তো আত্মা কেঁপে ওঠে। সবাই এই বিজনেসম্যানের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ তার একটা ভুল ডিসিশন সবার জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সাপের বাচ্চাটাকে নিজেদের দিকে ধেয়ে আসতে দেখে সবাই দৌড়ে গিয়ে একটা বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ে। সাপের বাচ্চাটাও তাদের তন্ন তন্ন করে খুঁজছিল। হঠাৎ বাচ্চাটার নজর পড়ে এক আহত মেয়ের ওপর, যে ব্যথার কারণে দৌড়াতে পারছিল না। মুহূর্তের মধ্যে বাচ্চাটা তীব্র বেগে ছুটে এসে ওই মেয়েটাকে আস্ত গিলে খায়। এবার মুভির একটা ইন্টারেস্টিং সিনে আসা যাক। জঙ্গলের ভেতরে জনের টিম, যারা ওই গিলে খাওয়া মানুষদের বাঁচাতে বেরিয়েছিল, তারা এখনো না পেয়েছিল সাপটাকে, না পেয়েছে সাপের শিকার হওয়া মানুষদের, কিন্তু তারা আশা ছাড়েনি। সাপের রেখে যাওয়া চিহ্ন ফলো করে তারা জঙ্গলের আরো গভীরে এগোতে থাকে। কয়েক ঘন্টার কষ্টকর জার্নির পর তারা একটা পুরনো পরিত্যক্ত ফ্যাক্টরির মতো জায়গায় এসে পৌঁছায়। ভেতরে ঢুকে তারা দেখে চারদিকে সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে আছে। ঠিক তখনই তাদের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে, একটা সোলজারের আস্ত কঙ্কাল দেখে তারা বেশ ঘাবড়ে যায়। এরপর তারা দরকারি জিনিসপত্র খোঁজার জন্য চারপাশটা চেক করতে থাকে। সেখানে তারা বেশ কিছু কেমিক্যাল বোতল খুঁজে পায়। তারা কিছুই বুঝতে পারছিল না যে এই গহীন জঙ্গলে এত কেমিক্যাল বোতল কেন রাখা আছে। এরপর তারা যখন সামনে একটা আলমারি খোলে, সেখানে থরে থরে সাজানো বই দেখতে পায়। বইগুলো পড়ে তার একটা শকিং সত্য জানতে পারে, এই জায়গাটা কোনো সাধারণ ফ্যাক্টরি নয়, বরং এটা একটা এক্সপেরিমেন্টাল ল্যাব ছিল। একসময় এখানে বিভিন্ন প্রাণীর উপর ভয়ঙ্কর সব রিসার্চ করা হতো। সেখানে তারা কিছু প্রাণীর আজব আর ভয়ঙ্কর সব ছবি খুঁজে পায়, যা দেখে তারা বুঝতে পারে এই আইল্যান্ডে একসময় বিজ্ঞানীরা প্রাণীদের উপর এক্সপেরিমেন্ট করতে এসেছিল, আর তাদের এই বিকৃত এক্সপেরিমেন্টের কারণেই এখানকার প্রাণীগুলো এত বিশাল আর রক্তপিপাসু মনস্টারে পরিণত হয়েছে। এই সবকিছু দেখে জনের টিমের বুঝতে বাকি থাকে না যে এই আইল্যান্ডটা কতটা ডেঞ্জারাস। এখানকার প্রতিটা জিনিস, এমনকি গাছপালা পর্যন্ত জীবন্ত আর হিংস্র, তাই তাদের প্রতিটা কদম খুব সাবধানে ফেলতে হবে। এরপর তারা ল্যাব থেকে বেরিয়ে আবার জঙ্গলে চলে আসে আর একটা জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সেখানে জ্যাক একটা গাছের ডাল কাটে, আর অবাক করা ব্যাপার হলো ডালটা থেকে কালো রঙের একটা অদ্ভুত লিকুইড বের হতে শুরু করে। ঠিক তখনই তাদের দলের একজন সিগারেট ধরানোর জন্য দেশলাইয়ের কাঠি জ্বালায়, আর ভুলবশত তার হাত থেকে জ্বলন্ত কাঠিটা সোজা ওই কালো লিকুইডের উপর পড়ে যায়। ভাইরে, কাঠিটা লাগতেই সেখানে আগুনের বিশাল এক ফোয়ারা জ্বলে ওঠে। সবাই মিলে কোনো মতে কষ্ট করে আগুনটা নেভায়, কিন্তু তারা বুঝে যায় যে এই গাছ থেকে বের হওয়া লিকুইডটা চরম ধার্য আর বিপজ্জনক। আগুন তো নিভে যায়, কিন্তু সেই আগুন থেকে বের হওয়া ধোঁয়ার কারণে জনের মাথা ঘুরতে শুরু করে। জনের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। সে দেখতে পায় তার চারপাশে সঙ্গীরা কেমন যেন সাইকোর মতো অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাসছে। শুধু তাই নয়, সে দেখতে পায় ওই দানবীয় মনস্টার সাপটা তার দিকে ধেয়ে আসছে, আর তার কানে বাজতে থাকে এমির কান্নার আওয়াজ, বাবা তুমি আমাকে বাঁচাতে পারলে না। হঠাৎ সেই বিশাল সাপটা এসে জনকে ঝাপটে ধরে। জন বাঁচার জন্য পাগলের মতো চিৎকার করতে থাকে। সাপটা যখনই জনকে গিলতে যাবে, ঠিক তখনই জ্যাক ছুটে এসে জনের মুখে এক ঝাপটা পানি ছুঁড়ে মারে। পানি লাগতেই জন ধরফর করে হুঁশে ফিরে আসে।
আর তখন আমরা বুঝতে পারি যে এইগুলো সব ছিল জনের হ্যালুসিনেশন। মূলত এই কালো লিকুইডের ধোয়ার কারণে জনের চোখের সামনে এইসব কাল্পনিক দৃশ্য ভাসছিল। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। জন আর জ্যাক যখনই পেছনে ফিরে তাকায়, তারা দেখে ওই গাছের বড় বড় টেন্টেকলস তাদের বাকি সঙ্গীদের আষ্টে পেষ্টে পেঁচিয়ে ধরেছে। গাছটা জ্যান্ত হয়ে তাদের সঙ্গীদের নিজের দিকে টেনে নিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। অর্থাৎ এক্সপেরিমেন্টের কারণে শুধু প্রাণী নয়, এখানকার গাছপালাগুলো চরম হিংস্র হয়ে গেছে। জ্যাক আর জন কোনো মতে লড়াই করে তাদের কয়েকজন সঙ্গীকে ওই টেন্টিকল হাত থেকে ছাড়িয়ে আনে। কিন্তু তাদের একজন সঙ্গী যে অনেকক্ষণ ধরে গাছের কবজায় ছিল, সে মর্মান্তিকভাবে মারা যায়। এই দৃশ্য দেখে সবাই চরম শকে চলে যায়। আর গাছটা যখন আবারও তার টেন্টিকলসগুলো এদের দিকে বাড়াতে শুরু করে, তখন তারা দ্রুত নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে গর্তের ভেতরে আমরা দেখি ওই বিজনেসম্যান সাপের বাচ্চাটাকে মেরে ফেলেছে। এরপর সে অদ্ভুত সব পাগলামি শুরু করে। সে সোজা শিপের ক্যাপ্টেনের সাথে মারামারি শুরু করে দেয় আর চিৎকার করে বলতে থাকে, সব তোমার দোষ। তুমি যদি শিপটাকে ঠিকমতো কিনারায় নিয়ে আসতে, তাহলে আজ আমরা এখানে ফেসে যেতাম না। তাদের দুজনকে এভাবেই লড়তে দেখে সুশি নামের একটা মেয়ে তাদের থামায়। সে বলে, এখন নিজেদের মধ্যে মারামারি করে কোনো লাভ নেই। আমাদের সবাইকে এক হয়ে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে, নইলে আমরা সবাই মারা পড়ব। এদিকে রেস্কিউ টিম এখনও গর্তে আটকে থাকা মানুষদের সন্ধানে জঙ্গলে ঘুরছিল। কয়েক ঘন্টা হাঁটার পর তারা খুব ক্লান্ত হয়ে পড়ে। তাদের দলের একজন একটু দূরে একটি নদী থেকে পানি ভরতে যায়। সে যখন বোতলে পানি ভরছিল, তখনই তার কানে অদ্ভুত একটা শো শো আওয়াজ ভেসে আসে। ছেলেটা কিছুই বুঝতে পারছিল না যে এটা কিসের আওয়াজ। ঠিক তখনই পানির ভেতর থেকে হঠাৎ করে একটা মাছ উড়ে এসে তার কাছে পড়ে। মাছটাকে দেখে ছেলেটা ভয়ে শিউরে ওঠে, কারণ মাছটার মুখে ছিল বিশাল আর ধারালো সব দাঁত, আর দেখতেও ছিল চরম ভয়ঙ্কর। কিছু বুঝে ওঠার আগেই মাছটা ছিটকে এসে ছেলেটার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ছেলেটা ফার্স্ট রিফ্লেক্সের মাছটাকে ধরে ছুঁড়ে আবার নদীতে ফেলে দেয় আর বন্ধুদের দিকে প্রাণপণে দৌড়াতে থাকে, কারণ পেছনে সেই ভয়ঙ্কর আওয়াজটা ততক্ষণে আরো তীব্র হয়ে গেছে। ছেলেটা বুঝতে পারে যে এরকম আরো হাজার হাজার মাছ উড়ে আসছে, আর সত্যি তাই হয়। কিছুক্ষণের মধ্যে সাদা কুয়াশার ধোঁয়ার সাথে এক বিশাল উড়ন্ত মাছের ঝাঁক বৃষ্টির মতো তাদের তাড়া করতে শুরু করে। জনের টিম বুঝে যায় যদি তারা এই মাছগুলোর সামনে পড়ে, তবে এরা তাদের শরীরটাকে নিমিষের মধ্যে টুকরো টুকরো করে ফেলবে। তাই তারা যান বাজি রেখে দৌড়াতে থাকে। কিন্তু মাছগুলোর স্পিড ছিল তাদের চেয়েও বহুগুণ বেশি। উপায় না দেখে তারা সবাই একটা বিশাল গাছের পেছনে গিয়ে আত্মগোপন করে। জ্যাক খুব ভালো করে খেয়াল করে বুঝতে পারে যে এই মাছগুলো কেবল ওই সাদা কুয়াশার সাথে উঠতে পারে। এটা বুঝতে পেরেই জ্যাক সবাইকে চিৎকার করে বলে, জলদি এই সাদা কুয়াশা থেকে বেরিয়ে এসো। সবাই জীবন হাতে নিয়ে দৌড়ে কুয়াশার বাইরে চলে আসে। আর তারা বাইরে আসতেই ওই ভয়ঙ্কর মাছগুলো, যেগুলো তাড়া করতে করতে কুয়াশার বাইরে চলে এসেছিল, সেগুলো ছটফট করতে করতে মাটিতে পড়ে মারা যায়। কিন্তু ভাইরে, বিপদ এখনো কাটেনি। জ্যাক মাটিতে একটা বিশাল পায়ের ছাপ দেখতে পায়, যেটা কোনো সাধারণ প্রাণীর সাইজে ছিল না। ঠিক তখনই তাদের দলের এক ছেলের শার্টের উপর থেকে সাদা রঙের একটা লিকুইড এসে পড়ে। ছেলেটা উপরের দিকে তাকাতেই দেখে গাছের মগডালে একটা বীভৎস মনস্টার বসে আছে। এটা দেখে সবার তো কলিজা শুকিয়ে যায়। দলের একজন একটা পাথর তুলে ওই মনস্টারকে মারতে যাবে। ঠিক তখনই জঙ্গল থেকে সেই বিশাল লাল রঙের জিপটা ছিটকে আসে আর গাছের উপরে থাকা মনস্টারকে এক বাইটে গিলে ফেলে। এই লাল জিপটাকে আমরা গল্পের শুরুতেও একবার দেখেছিলাম। পরপরই একটা বিশাল মনস্টার জাম্প করে তাদের সামনে এসে পড়ে। এই ক্রিয়েচারটাকে দেখে বোঝা যায় এটা আসলে একটা ব্যাঙ, যেটা এক্সপেরিমেন্টের কারণে বিশাল সাইজের একটা দানবে পরিণত হয়েছে। এত বড় ব্যাঙ দেখে সবার চোখ তো কপালে ওঠার জোগাড়। তারা প্রাণ বাঁচাতে সেখান থেকে আবারও উল্টো দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু এই দানব ব্যাঙটা তার লম্বা জিভ বের করে খুব সহজেই দলের এক বৃদ্ধ লোকটাকে পেঁচিয়ে ধরে আর নিজের দিকে টানতে থাকে। বৃদ্ধ লোকটা বাঁচার জন্য শক্ত করে একটা গাছ আঁকড়ে ধরে। দলের বাকিরাও তাকে রেস্কিউ করতে ছুটে আসে আর সবাই মিলে দড়ি টানাটানির মতো বৃদ্ধটাকে নিজেদের দিকে টানতে থাকে। কিন্তু এই দানবের অমানবিক শক্তির সামনে তারা কিছুই ছিল না। মনস্টারটা ধীরে ধীরে তাদের সবাইকে নিজেদের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই জ্যাক দূর থেকে দৌড়ে এসে একটা ধারালো অস্ত্র সরাসরি ওই মনস্টার দিকে ছুঁড়ে মারে। একদম পারফেক্ট আই শট। অস্ত্রটা সোজা গিয়ে ব্যাঙটার চোখে গেঁথে যায়। তীব্র যন্ত্রণায় মনস্টারটা ওই ভীতকে ছেড়ে দেয়। এই সুযোগে সবাই আবার সামনের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু এবার ব্যাঙটা রেগে আগুন হয়ে যায়। সে এক বিশাল জাম্প করে ততটা দূরত্ব কাভার করে ফেলে যতটা এরা এতক্ষণ দৌড়ে পার হয়েছিল। ব্যাঙটা যখনই এদের গিলতে যাবে, ঠিক তখনই আকাশ ফুঁড়ে সে দানবীয় বিশাল সাপটা সেখানে চলে আসে আর এই বিশাল ব্যাঙটাকে মাঝপথে শূন্যের উপর আস্ত গিলে খায়। এবার এদের জান তো ব্যাঙের হাত থেকে বাঁচলো, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর দানব এবার এদের দেখে ফেলেছে। বিশাল ওই সাপটা এবার তাদের পিছু নেয়।
জ্যাক, জন আর তাদের আরেক সঙ্গী দ্রুত দৌড়ে একদিকে চলে যায়, কিন্তু ওই বৃদ্ধ লোকটা আর আরেকটা ছেলের স্পিড কম থাকায় সাপটা তাদের দিকে ধেয়ে যায়। সাপটা যখনই তাদের গিলতে যাবে, ভাগ্যক্রমে সাপটার বিশাল শরীরটা গাছের ফাঁকে আটকে যায়, ফলে সে তার মাথাটা আর ভেতরে ঢোকাতে পারছিল না। কিন্তু সাপটাও হার মানার পাত্র নয়, সে গায়ের জোরে গাছগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই এদের বাঁচাতে দলের আরেক ছেলে ফিরে আসে, আর সাপটার মনোযোগ ঘোরাতে একটা নারকেল ছুঁড়ে মারে সাপটার গায়ে। এতে সাপটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওই দুজনকে ছেড়ে নারকেল ছোড়া ছেলেটার পিছু নেয়। ছেলেটা দৌড়াতে দৌড়াতে কোনো মতে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সাপটা তাকে আর দেখতে পায় না, ফলে তার প্রাণ বেঁচে যায়। এরপর সাপটা আবার ঘুরে গিয়ে ওই বৃদ্ধ আর তার সঙ্গীকে খুঁজতে থাকে। বৃদ্ধ লোকটা তো একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু ওই দ্বিতীয় ছেলেটাকে সাপটা দেখে ফেলে আর তার কাছে গিয়ে নিমিষের মধ্যে তাকে আস্ত গিলে খায়। সাপটা এরপর আবারও পাখিদের খুঁজছিল, আর তারা বুঝতে পারছিল যে ওই সাপটা তাদের না মেরে ছাড়বে না। তাই বাঁচার আর কোনো উপায় না পেয়ে তারা সবাই মিলে একটা নোংরা নর্দমার পানির মধ্যে লাফিয়ে পড়ে আর নিজেদের শ্বাস আটকে পানির নিচে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর ওই মনস্টার সাপটা সেখানে আসে এবং চারদিকে নজর ঘুরিয়ে তাদের খুঁজতে থাকে, কিন্তু কাউকে দেখতে না পেয়ে সাপটা সেখান থেকে চলে যায়। এদিকে আবার গর্তের ভেতরের সিনে ফিরে আসি। ওই বিজনেসম্যান ইয়ং গর্ত থেকে বের হওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল, কিন্তু কোনো রাস্তাই পাচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ মাটি প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করে। মাটির ভাইব্রেশন দেখে তারা বুঝে যায় যে ওই মনস্টার সাপটা আবার ফিরে আসছে। তাই তারা সবাই মাটিতে শুয়ে পড়ে মরার মতো ভান করতে শুরু করে, যাতে সাপটা তাদের মৃত ভাবে। কিছুক্ষণ পর সাপটা এসে তাদের এক মৃত সঙ্গীর লাশ গর্তে উগড়ে দেয়, যাতে ডিম ফুটে বাচ্চা বের হলে তারা এই লাশগুলো খেতে পারে। কিন্তু তখনই মনস্টার সাপটা নজর পড়ে তার নিজের মরা বাচ্চাটির দিকে, যেটাকে ইয়ং মেরে ফেলেছিল। নিজের বাচ্চাকে মরা দেখে সাপটা রেগে পাগল হয়ে যায়। তবে সে ভাবে জঙ্গলে ঘুরে বেড়ানো বাইরের মানুষগুলোই হয়তো এসে তার বাচ্চাকে মেরে গেছে, কারণ সে গর্তের মানুষগুলো মৃত ভাবছিল। এই রাগে ফুঁসতে ফুঁসতে সাপটা আবার জঙ্গলের মানুষদের খুঁজতে বেরিয়ে যায়। সাপটা চলে যেতেই এরা আবার গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই গর্তে থাকা সাপের বাকি ডিমগুলো নড়তে শুরু করে। এর মানে হলো খুব জলদি আরো সাপের বাচ্চা ডিম ফুটে বের হতে চলেছে। এটা দেখে সবাই চরম আতঙ্কে দৌড়ে পালাতে থাকে, কিন্তু জনের মেয়ে এমি না পালিয়ে একদম ডিমগুলোর সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই একটা ডিম ভেঙে ভেতর থেকে সাপের একটা বাচ্চা বেরিয়ে আসে। এমি অসীম সাহসের সাথে বাচ্চাটার কাছে গিয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়, যেন সে কোনো খাবার নয় বরং তার সঙ্গী। আর অবাক করা ব্যাপার হলো, সাপের বাচ্চাটাও এমিকে আক্রমণ না করে তার নিজের মা ভাবতে শুরু করে। এমি আসলে একটা বইতে পড়েছিল যে ডিম ফুটে বের হওয়ার পর সাপের বাচ্চা যদি নিজের মাকে না পায়, তবে আশেপাশে থাকা প্রথম জীবন্ত জিনিসটাকে সে নিজের মা ভেবে বসে। এরপর সাপের ওই বাচ্চাটা বাকি মানুষদের দিকে দিয়ে যায় আর একজনকে ধরে মেরে ফেলে। এই সুযোগে ওই স্বার্থপর বিজনেসম্যান ইয়ং তার সঙ্গীদের বাঁচানোর বদলে কোনো মতে একা একা গর্ত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। বাইরে আসার পর গর্তের ভেতর থেকে তার সঙ্গীরা চিৎকার করে তার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু ইয়ং এতটাই সেলফিশ ছিল যে সে তাদের বাঁচানোর বদলে গর্তের ভেতরে মরার জন্য ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা জঙ্গলে থাকা জনের টিমকে দেখি, যারা হাঁটতে হাঁটতে একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে এসে আশ্রয় নেয় আর দরকারি জিনিস খুঁজতে থাকে। ঠিক তখনই দৌড়াতে দৌড়াতে সেখানে একজন লোক এসে হাজির হয়, আর সে আর কেউ নয়, স্বয়ং স্বার্থপর বিজনেসম্যান ইয়ং। সে এখানে এসেই পৌঁছাতে সবাই তাকে বাকিদের কথা জিজ্ঞেস করে। জন চরম উৎকণ্ঠার সাথে তার মেয়ে এমির কথা জানতে চায়, কিন্তু ইয়ং সবার মুখের উপর ঢাহা মিথ্যা কথা বলে দেয়, ওখানে আমি ছাড়া সবাই মারা গেছে। এই কথাটা শুনে জনের বুকটা ফেটে যায়, সে কান্নায় ভেঙে পড়ে। রাত হয়ে যায় আর সবাই ওখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হঠাৎ করে হেলিকপ্টারের আওয়াজ শুনে সবার ঘুম ভেঙে যায়। আওয়াজ শুনে ইয়ং দৌড়ে বাইরে আসে আর হাত নেড়ে হেলিকপ্টারকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু হেলিকপ্টারটা বেশ দূরে থাকায় তারা ইয়ংকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। এদিকে ওই বাড়ির ভেতরে জন তার মেয়ের শোকে একদম মুচড়ে বসেছিল। ঠিক তখনই তার ওয়াকিটকিতে আবারও এমির গলা শোনা যায়। এমির গলা শুনে জনের বুঝতে বাকি থাকে না যে ওই বিজনেসম্যান ইয়ং সম্পূর্ণ মিথ্যা বলেছিল, তার মেয়ে এখনো বেঁচে আছে। এই সত্যিটা জানার পর জনের মনে তার মেয়েকে বাঁচানোর একটা নতুন আশা জেগে ওঠে। সে দৌড়ে গিয়ে তার সঙ্গীদের বলে, আমার মেয়ে এখনো বেঁচে আছে আর ওর সাথে আরো অনেকে বেঁচে আছে, আমাদের এখনই তাদের বাঁচাতে যেতে হবে। কিন্তু ইয়ং নিজের মিথ্যা লুকানোর জন্য জনকে বলে, তুমি পাগল হয়ে গেছো, ওখানে কেউ বেঁচে নেই। জনের এই পাগলামি দেখে বাকিরাও ভাবতে শুরু করে যে মেয়ের শোকে জনের হয়তো মাথা খারাপ হয়ে গেছে, তাই তারা জনের কথায় বিশ্বাস করে না। কিন্তু ঠিক তখনই ওয়াকিটকিতে আবার স্পষ্ট এমির গলা শোনা যায়। এবার সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে গর্তের মানুষগুলো এখনো বেঁচে আছে। ইয়ং এর মিথ্যার পর্দা এবার ফাঁস হয়ে যায়।
সে বুঝতে পারে এবার আর কেউ তাকে আস্ত ছাড়বে না। তাই ইয়ং এবার সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে ইয়ং জঙ্গলের একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছায়। সেখানে সে দূর থেকে একটা হেলিকপ্টারকে আসতে দেখে। হেলিকপ্টার দেখে ইয়ং এর খুশিতে আত্মহারা হয়ে যায় এবং দুহাত নেড়ে তাদের ইশারা করতে থাকে। হেলিকপ্টারটা যখন ইয়ং এর একদম কাছাকাছি চলে আসে, ভাইরে ঠিক সেই মুহূর্তে মাটি ফুঁড়ে ওই বিশাল দানব সাপটা লাফিয়ে ওঠে আর এক ঝটকায় পুরো হেলিকপ্টারটাকে মাঝ আকাশে গিলে খায়। এই দৃশ্য দেখে ইয়ং এর সব আশা নিমিষে শেষ হয়ে যায়। এদিকে জন জঙ্গলে তার মেয়েকে খুঁজছিল আর তখনই ওয়াকিটকিতে তার মেয়ের সাথে ক্লিয়ার কথা হয়। শশী নামের ওই মেয়েটা এমির কাছ থেকে ওয়াকিটকি নিয়ে জনকে জানায় যে তারা জঙ্গলের মাঝখানে একটা গভীর গর্তে আটকে আছে। এটা জেনেই জন সেই গর্তটা খুঁজতে শুরু করে। সিগন্যাল ক্লিয়ার হওয়ায় সে বুঝে যায় যে গর্তটা একদমই কাছেই। অন্যদিকে গর্তের ভেতর এমি আর শশীর চারপাশ দিয়ে বাকি সব ডিম ফুটে অসংখ্য সাপের বাচ্চা বেরিয়ে আসছে এবং তাদের দিকে তেড়ে আসছে। কিন্তু সাপের বাচ্চাগুলো তাদের গিলতে যাওয়ার আগেই সবার প্রথমে বের হওয়া সেই সাপের বাচ্চাটা, যে এমিকে মা ভাবত, সে এসে বাকি সব সাপের সামনে ফনা তুলে দাঁড়ায় এবং তাদের আটকে দেয়। ঠিক তখনই এমি উপর থেকে তার বাবার গলা শুনতে পায়। বাবার গলা শুনে এমিও চিৎকার করতে থাকে আর সেই আওয়াজ ফলো করে জন অবশেষে গর্তটা খুঁজে পায়। নিজের মেয়েকে একদম সুস্থ দেখে জন আনন্দে কেঁদে ফেলে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টেকে না, কারণ গর্তের নিচে হাজারো সাপের বাচ্চা তখনও এমির দিকে এগোতে শুরু করে। জন দেরি না করে দ্রুত একটা মোটা গাছের শিকড় ছিঁড়ে গর্তের নিচে ফেলে দেয় এবং তাদের দুজনকে উপরে টেনে তোলার চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে সেই বিশাল দানবীয় সাপটা ফিরে আসে। সে রাগে রীতিমতো ফুঁসছিল। সাপটা যখনই জনকে মারতে যাবে তখনই দলের একজন সঙ্গী এসে একটা তীক্ষ্ণ অস্ত্র দিয়ে সরাসরি সাপটার চোখে মারাত্মক এক আঘাত করে। যন্ত্রণায় সাপটা পাগলের মতো ছটফট করতে থাকে। সাপটা সামলে ওঠার আগেই তারা এই সুযোগ কাজে লাগিয়ে গর্তের মানুষদের রেস্কিউ করার চেষ্টা করে। জন নিজের সর্বত্র দিয়ে মেয়েদের উপরে টানার চেষ্টা করতে থাকে, কিন্তু জন একা হওয়ায় দুজন মেয়েকে একসাথে টেনে তোলা তার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছিল। আর নিচ থেকে সাপের বাচ্চাগুলো একদম কাছাকাছি চলে এসেছিল। একটু দেরি হলে বাচ্চাগুলো তাদের খেয়ে ফেলতো। ঠিক এই চরম মুহূর্তে শিপের ক্যাপ্টেন নিজের জীবনে কোনো পরোয়া না করে নিচ থেকে ওই দুই মেয়েকে উপরে ঠেলে তুলতে সাহায্য করে। ক্যাপ্টেনের আপ্রাণ চেষ্টায় মেয়ে দুটো উপরে উঠতে তো সক্ষম হয়, কিন্তু ক্যাপ্টেন নিজের বাঁচতে পারে না। নিজের জীবন স্যাক্রিফাইস করে সে বাকিদের বাঁচিয়ে দেয় আর নিচে থাকা সাপের বাচ্চাগুলো তাকে ছিঁড়ে করে মেরে ফেলে। জন তার মেয়েকে কাছে পেয়ে চরম খুশি হয়, কিন্তু তারা সেখান থেকে পালানোর আগে বিশাল সাপটা আবার তাদের দিকে তেড়ে আসে। সাপটা দেখে তারা আবার জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। মাঝখানে আমরা আবার ওই ইয়ংকে দেখতে পাই, যে জঙ্গল থেকে পালানোর রাস্তা খুঁজছিল, কিন্তু দৌড়াতে গিয়ে তার পা পিছলে যায় আর সে সোজা গিয়ে সেই সাপের গর্তে গিয়ে পড়ে, যেখান থেকে সে এত কষ্ট করে পালিয়েছিল। আর এবার সাপের বাচ্চাগুলো তাকে আস্তে জড়িয়ে ধরে মর্মান্তিকভাবে মেরে ফেলে। এদিকে বাকিরা সাপটার হাত থেকে বাঁচতে পাগলের মতো দৌড়াচ্ছিল, কিন্তু সাপটা তাদের পিছু ছাড়ছিল না। জ্যাক তখন সবাইকে বোঝায় যে আমাদের যদি বাঁচতে হয় তবে সবাইকে আলাদা আলাদা দিকে ভাগ হয়ে দৌড়াতে হবে, নইলে আমরা সবাই মারা পড়ব। জ্যাকের কথা সবার ঠিক মনে হয়, তাই সবাই ভিন্ন দিকে ভাগ হয়ে দৌড়াতে থাকে। কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায়। জনের মেয়ে এমি ভুল ডিরেকশনে দৌড়াতে শুরু করে। এমি সোজা সেই দিকে যাচ্ছিল যেদিক থেকে ওই মনস্টার সাপটা ধেয়ে আসছিল। জ্যাক চিৎকার করে এমিকে অন্যদিকে যেতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিশাল সাপটা পেছন থেকে এসে এমিকে আবার জ্যান্ত গিলে ফেলে। নিজের চোখের সামনে আবারও মেয়েকে সাপের পেটে যেতে দেখে জনের মাথায় এবার আক্ষরিক অর্থে রক্ত উঠে যায়। নিজের জীবনের পরোয়া না করে জন একা ওই বিশাল মনস্টারের সাথে লড়তে দৌড়ে যায়, কারণ এমি ছাড়া এই দুনিয়ায় জনের আর কেউ আপন ছিল না। তাই সে সাপটাকে মারতে একেবারে সামনে চলে যায়। সাপটা যখনই জনকে গিলতে মুখ হা করবে ঠিক তখনই জ্যাক হাতে একটা জ্বলন্ত মশাল নিয়ে সেখানে হাজির হয়। জ্যাক বুঝে গিয়েছিল যে এই সাপটাকে আজ না মারলে সে কাউকে এখান থেকে জ্যান্ত ফিরতে দেবে না। জ্যাকের মাথায় এক দারুণ বুদ্ধি আসে। সে হাতের জ্বলন্ত কাঠটা নেড়ে সাপটার মনোযোগ আকর্ষণ করে এবং সাপটাকে নিজের পেছনে তাড়া করায়। জ্যাক তীব্র বেগে দৌড়ে জঙ্গলে সেই জায়গায় চলে আসে যেখানে তারা ওই ভয়ঙ্কর কালো লিকুইডটা পেয়েছিল। মনস্টার সাপটা যেমনই ওই কালো লিকুইডের কাছাকাছি চলে আসে, জ্যাক হাতের ওই জ্বলন্ত কাঠটা সোজা সেই লিকুইডের উপর ছুঁড়ে মারে। ভাইরে, কাঠটা পড়তেই সেখানে বিশাল এক বিস্ফোরণ ঘটে আর আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। চোখের পলকে সাপটার বিশাল শরীরে আগুন ধরে যায়। তীব্র আগুনে পুড়ে সাপটা যন্ত্রণায় ছটফট করতে থাকে। নিজেকে বাঁচাতে সে জঙ্গল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তার পুরো শরীর ততক্ষণে কলা হয়ে গিয়েছিল। আর এভাবেই ভয়ঙ্কর সেই দানব সাপটা অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সাপটা মারা যাওয়ার পর সবাই ছুটে এসে ওই মনস্টারের প্যাট ছিঁড়ে জনের মেয়ে এমিকে বাইরে বের করে আনে, কিন্তু এমির শরীরে কোনো রেসপন্স ছিল না। এটা দেখে সবাই ধরে নেয় যে এমি হয়তো আর বেঁচে নেই।
কিন্তু একজন বাবার মতো এটা মানতে নারাজ। জন পাগলের মতো তার মেয়েকে হুঁশ ফেরানোর জন্য চেষ্টা করতে থাকে। আর কিছুক্ষণ পর একটা মিরাক্কেল ঘটে। এমি হঠাৎ চোখ খুলে তাকায়। নিজের মেয়েকে জীবিত দেখে জনের চোখে আনন্দের পানি চলে আসে। বাবা মেয়ের এই ইমোশনাল পুনর্মিলনের মধ্য দিয়ে এই ভয়ঙ্কর আর থ্রিলিং স্টোরি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। কেমন লাগলো তোমাদের এই লোমহর্ষ মনস্টার সার্ভাইভাল মুভিটি কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। আর এমন আরো জোশ জোশ মুভির গল্প শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।